স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে করোনা আক্রান্ত হচ্ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত শুধু কাতারে এই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের অস্বাস্থ্যকর ও অসচেতন জীবনযাপনে ফলেই এই অঞ্চলের 10টি দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সেই সঙ্গে করোনার প্রভাবে কাজ না থাকায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমান, কাতার সহ এই অঞ্চলের 10টি দেশে অন্তত 1,03,00,000 বাংলাদেশি গেছেন জীবিকার খোঁজে। বিশ্বের অন্য অঞ্চলের মতো মরণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও, যেখানে হু হু করে বাড়ছে বাংলাদেশি আক্রান্তের সংখ্যাও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রাচ্যের প্রায় 10টি দেশ থেকে বাংলাদেশি আক্রান্তের তথ্য সংগ্রহ করেছে নিউজ 24। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন 2000 ছাড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ শুধু কাতারেই আক্রান্ত কমপক্ষে 508 জন বাংলাদেশি, যা দেশটিতে মোট আক্রান্তের 1/4। দেশটিতে মারা গেছেন অন্তত 4 জন বাংলাদেশি। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 16 জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা 150 ছুঁই, মারা গেছেন 1 জন। বাহরাইনে মৃত্যুর খাতায় নাম ওঠেনি কোনো বাংলাদেশির, তবে আক্রান্ত প্রায় 100। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 33, মারা গেছেন 5 জন। বেসরকারি সূত্রে লেবাননে আক্রান্ত অন্তত 3 জন। ওমান, মিশর, জর্ডান ও ইরাক সরকার আলাদাভাবে কোনো বিদেশি নাগরিকের তথ্য না দিলেও বেসরকারি সূত্রে এসব দেশেও অনেক বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে মধ্যপ্রাচ্যে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে কাজ না থাকায় বাড়ছে তীব্র খাদ্য সংকটও। এতে দূতাবাসের উপর বাড়ছে প্রবাসীদের ক্ষোভ। দিন করোনা বাড়ি যাইতেছে, এখন আমরা কি করব, কিভাবে খাবো, কিভাবে থাকবো, রুম ভাড়া কিভাবে দিব, আমরা এখন খুবই আতঙ্কে আছি। কেউ হাসপাতালে যাইতেছে, কেউ আসতেছে, দিন রাত 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা এখনো পাইনি, ভবিষ্যৎটা বলতে পারতেছি না। বেশিরভাগ দেশের সরকার প্রবাসীদের সুরক্ষায় কাজ করলেও ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের সমস্যা হচ্ছে, তো এটা এদেরকে আমরা মোটামুটি ওই যে খাদ্য সহায়তা দিচ্ছি আর কি। এইটা যদি বেশি লিঙ্কার করে তখন হয়তো এটা একটু সমস্যা দেখা দিবে। মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। সৌদি আরবের সকল আইন কানুন মেনে চলার জন্য সকল বাংলাদেশি অভিবাসীকে আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে কোনো কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনার দাপটে মৃত্যুপরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2117 জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আরও 10 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা এখন 167। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংখ্যা 1.5 শতাধিক ছাড়িয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় 7,000-এর মধ্যে 2 সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে আরও 10 প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সব মিলিয়ে দেশটিতে বাংলাদেশি প্রাণহানির সংখ্যা এখন 167। গত 24 ঘন্টায় আরও 3 বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছে। তারা হলেন নাহিদ সুলতানা, শাহ আলম তালুকদার ও আব্দুল হক মুন্সি। 19 দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার মারা যান মোহাম্মদ রায়হান নামের 26 বছর বয়সী এক তরুণ। একই দিনে মারা গেছেন নিউ ইয়র্ক বাংলাদেশের পূজা সমিতির সহসভাপতি গোপাল দত্ত। তবে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 150-রও বেশি ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় বসবাসরত। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।
এর পরের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের নাম। সেখানে প্রায় 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি মারা গেছে। প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরে, তারপরেই রয়েছে বার্মিংহাম এবং ম্যানচেস্টার শহরের নাম। করোনা মহামারীতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী সশস্ত্র সালাম বাতিল হয়েছে। করোনা ভাইরাসের মোকাবেলায় আদর্শ মনে করা সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে 942 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে মাত্র 14 জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়িয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্রের ইলিনস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজের সাথে যুক্ত হচ্ছি। জনাব আলী রিয়াজ, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আসলে খুবই বাজে অবস্থা দিকে যাচ্ছে, আর এই পরিস্থিতি আসলে কেন এমন হলো, আর কেনই বা এত প্রবাসী আসলে আক্রান্ত হচ্ছেন? দুটো বিষয় এখানে। প্রথমত, যুক্তরাষ্ট্রের সংক্রমণের মাত্রা অত্যন্ত ব্যাপক। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও যারা আছেন তারাও এতে আক্রান্ত হয়েছেন। স্থানীয় মার্কিনী নাগরিকরা তো অবশ্যই। তার একটা অন্যতম কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে অন্যদিকে নজর দিয়েছেন। প্রেসিডেন্ট নিজে সেটা অস্বীকার করেছেন যে আসলে এর মাত্রা কতটুকু। যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হয়নি, এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপ পড়েছে সে চাপের জন্য আসলে তারা প্রস্তুত ছিলেন না। এগুলি সবই আসলে সংকট তৈরি করেছে, সকলের জন্য সংকট তৈরি করেছে। এবং এক্ষেত্রে যারা ইমিগ্রেন্ট তাদের এবং খ্রিস্টাঙ্গ তারা আসলে বড় রকমের সংকটে পড়েছে। তার কারণ হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতেই তারা বিভিন্ন রকম স্বাস্থ্য সুবিধা বঞ্চিত হন। যেমন ধরুন যে কৃষ্ণাঙ্গরা যে সমস্ত পরিস্থিতিতে থাকে সেগুলো আসলে খুব স্বাস্থ্যকর পরিস্থিতির জন্য অনুকূল নয়, এবং তাদের জন্য বিভিন্ন রকম কাজে যুক্ত থাকতে হয়, যেগুলো তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। একইভাবে যদি দেখেন বাংলাদেশিদের ক্ষেত্রে এবং যে কোনো অভিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তাদেরকে এমন সব পরিস্থিতির মধ্যে মোকাবেলা করতে হয়, এমন সব অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়, সেগুলো একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে। সবশেষে যেটা বাংলাদেশিদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে নিউ ইয়র্কে যে সমস্ত বাংলাদেশি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে খানিকটা সচেতনতার অভাবও আসলে লক্ষ্য করা গেছে। গোড়াতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলির ব্যাপারে তারা আসলে খুব আন্তরিকতার সঙ্গে সেগুলো অনুসরণ করেছেন এমন কোন রকম উদাহরণ নেই। অনেক ক্ষেত্রেই তারা সেগুলি অনুসরণ না করার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরেকটা বিষয় আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন আসলে বিরাজ করছে, তো এই সার্বিক অবস্থা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি, আর যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের মধ্যে যে পার্থক্যটা, এই জায়গা থেকে আসলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে কি শিক্ষা নেওয়া উচিত? প্রথম বিষয় যেটা বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকটটা দেখা দিয়েছে যে বাংলাদেশে যে সময়গুলি পাওয়া গিয়েছিল সেগুলো যথাযথভাবে ব্যবহৃত হয়নি। তখন সরকারের পক্ষ থেকে যে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে দেশ প্রস্তুত আছে, বাস্তবে সেটা নেই। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যতটা ভঙ্গুর সেটা আসলে বিবেচনায় নেওয়া হয়নি কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে, এই অর্থে যে সরকারের পক্ষ থেকে এর যে মাত্রা কত হতে পারে সেটা খানিকটা ছোট করে দেখানো হয়েছে এবং ব্যাপকভাবে নিজের মধ্যে প্রচারণা করা হয়নি। সেদিক থেকে আমরা বলতে পারি যে একদিক থেকে যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও যে তথ্য লোকজন যেভাবে জেনেছেন সেই পরিস্থিতি আরো অনুকূল হতো যদি গোড়াতে ট্রাম্প প্রশাসন এই বিষয়ে খুব সুস্পষ্ট অবস্থান নিত, প্রেসিডেন্ট যদি তা না। এখন বাংলাদেশের সামনে সংকট দুটো। প্রথম সংকটটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার সংকট। সেটা হচ্ছে যে ইতিমধ্যে এটা কমিউনিটি ট্রান্সমিশন যেটা বলে সংক্রমণটা হয়েছে, ইতিমধ্যে বড় বড় ব্যাপক কিছু সমাবেশ হয়েছে যেগুলো আসলে ইতিবাচক। তার পাশাপাশি বাজারগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো বেশি
মানে স্বাস্থ্যসম্মত নয়, এই অবস্থায় সরকার লকডাউন করাতে ব্যর্থ হয়েছে। এবং যেমন ধরুন সম্প্রতি একটি জানাজাকে কেন্দ্র করে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ধরনের একটি জানাজা অনুষ্ঠানের এবং তাতে এত লোক উপস্থিত হবে সেটা কেন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারেনি, সেটা খুব বিস্ময়কর। এবং প্রশাসনের পক্ষ থেকে কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা হচ্ছে। আর দ্বিতীয় সংকট যেটা, সেটা হচ্ছে একেবারে জীবিকার সংকট। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো এখন পর্যন্ত একেবারে নিম্নবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করছে না। দুর্ভাগ্য, সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন না তুললেও এর ব্যবস্থাপনা এবং আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেটা, কাজে খানিকটা করাপ্ট হয়ে পড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। ফলে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আরো বেশি টেস্ট করা, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে, অর্থাৎ যে সমস্ত হাসপাতালকে নির্ধারণ করা হচ্ছে সেগুলোকে সুস্পষ্টভাবে অতি জরুরি ভিত্তিতে প্রস্তুত করা এবং সাধারণের মধ্যে এই ধারণা প্রচার করা যে আসলে কোভিডে আক্রান্ত হওয়া মানে একেবারে মৃত্যুবরণ নিশ্চিত নয়, এবং এটা কোনো মানে বিষয় না যে লোকজনকে স্টিগমাটাইজ করতে হবে, লোকজনকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এই মেসেজটা দেওয়ার ক্ষেত্রে সরকার খুব ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে লোকজনের কাছে খাবার পৌঁছানো দরকার, কোনো না কোনোভাবে অর্থনৈতিক ব্যবস্থাটা চালু রাখার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দরিদ্র, অতি দরিদ্র এবং মধ্যবিত্ত লোকজনকে তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের হাতে জনাব আলী রিয়াজ, আসলে আমরা এই বিষয়গুলো আসলে জানি যে আসলে প্রত্যেকে যারা আসলে দরিদ্র অবস্থা যারা আছে, যাদের কাছে খাবার যাচ্ছে না, তাদের দোরগোড়ায় আসলে এই ত্রাণটা পৌঁছে দেওয়া উচিত। আপনার কাছে আসলে আমার আরেকটি প্রশ্ন ছিল যে মহামারী আসলে দীর্ঘস্থায়ী নয়, একটা সময় এই মহামারী কিন্তু, এই করোনাও কিন্তু থাকবে না, কিন্তু করোনার পরবর্তী যে পরিস্থিতি, পৃথিবীটার কি অবস্থা হতে পারে, এটা নিয়ে আসলে আপনার মূল্যায়নটা কি? দেখুন, যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই করোনা মহামারীর কারণে আমরা বুঝতে পেরেছি, যেটা অনেকে আমরা জানতাম কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে এবং বৈশ্বিকভাবে যেটা স্বীকার করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেটা হচ্ছে যে জনস্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ দিক এবং সেগুলো মোকাবেলা করা দরকার। পাশাপাশি এটাও যে সাধারণ লোকজনের যে অর্থনৈতিক ব্যবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে দেখেছি, যার একটা অন্যতম দিক হচ্ছে নিও লিবারাল ইকোনমি। এই যে তারা যে ধরনের অর্থনৈতিক পরিকল্পনা করেছেন, ব্যবস্থা করেছেন, তাতে সাধারণ মানুষের লাভবান হন না, বরঞ্চ ক্রমাগত ভাবে মার্জিনালাইজড হন, এটাই বোঝা গেছে। তাহলে এটা পরিবর্তন করার প্রয়োজন আছে, এটা বোঝা যাচ্ছে। সেটা হবে কিনা তার সেটা নির্ভর করছে যে নীতি নির্ধারক এবং যারা বৈশ্বিক অর্থনৈতিক পরিচালনা করেন তারা সেটা হৃদয়ঙ্গম করতে পারছেন কিনা, তাগিদ অনুভব করছেন কিনা, তাদের উপরে এই চাপ তৈরি হয়েছে কিনা। আমার আশঙ্কা হচ্ছে যে পৃথিবী আসলে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে এই মহামারীর পরে হয় আরো বেশি কর্তৃত্ববাদী শাসনের দিকে আমরা দেখব, যে আরো বেশি কর্তৃত্ববাদী শাসন তৈরি হয়েছে, অথবা জনস্বাস্থ্য এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে একটা নতুন বিশ্ব ব্যবস্থা এবং নতুন অর্থনৈতিক ব্যবস্থা তৈরির জন্য এক ধরনের চাপ তৈরি হবে। আমরা একটা সংকটকালে আছি, একটা সুদীক্ষণে আছি। কোথায় যাব সেটা নির্ভর করছে আমাদের সক্রিয়তার উপর। আলী রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই যে এই সংকটের পর, করোনা পরিস্থিতির পর যেন পৃথিবী যে সংকটকালীন পরিস্থিতির মধ্যে পড়বে সেটা যেন খুব দ্রুত পৃথিবী উতরে উঠতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রফেসর আলী রিয়াজ। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনা আক্রান্ত হয়ে নতুন 7 জন সহ মোট 91 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে সংক্রমণ ঘটেছে আরও 312 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জানাজায় লাখো মানুষের সমাগম ঠেকাতে স্থানীয় প্রশাসন পুরোই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 25শে এপ্রিল পর্যন্ত লকডাউন মানা গেলে করোনার বিরুদ্ধে জয়ের বিষয়ে আবারও আসার কথা শুনিয়েছেন তিনি। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনা সংক্রমণ ধরা পড়ার 7ম সপ্তাহে এখন বাংলাদেশ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল 2456 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত 24 ঘন্টায় দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে টেস্ট
করা হয়েছে গত 24 ঘন্টায় 2634 এবং মোট টেস্ট করা হয়েছে 23,825। করোনায় আক্রান্ত হয়েছে 312 এবং মোট আক্রান্ত হয়েছে 2456। মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 91 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন ক্রমেই বাড়ছে, এর মাঝেই শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার নামাজে অংশ নেন লক্ষাধিক জনতা। এ ঘটনা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আমরা সেই ধরনের মনোভাব পোষণ করি। গত 24 ঘন্টায় আক্রান্তদের 44% ঢাকার, 25% নারায়ণগঞ্জ ও বাদবাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যে আছে 3,892 জন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানাজায় লাখো মানুষের উপস্থিতির ঘটনায় ব্যর্থতার দায় এনে এবার সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে আশেপাশের 8টি গ্রাম লকডাউন করা হয়। এর আগের ঘটনায় ব্যর্থতার দায়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন এবং তদন্ত কর্মকর্তা নুরুল হককে দায়িত্ব থেকে সরানো হয়। এসবের পাশাপাশি ঘটনা তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ সদর দপ্তর। ওই কমিটিতে চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। কমিটিকে 22 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। করোনা সংক্রমণের এই ভয়াবহ সময়ে গতকাল জেলার সরাইলে একজন বিশিষ্ট আলেমের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিয়ে একই সঙ্গে ক্ষোভ ও সমালোচনা চলছে দেশ জুড়ে। লকডাউন পুরোপুরি মানা, সেটা একদম 100% আমরা করছি এবং আমাদের এখানে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একেবারেই যেটা আমরা 100% লকডাউন বলছি, কোনো লোক বাড়ি থেকে বের হচ্ছে না। সরাইল উপজেলায় জানা যায় যে গণজমায়েত হয়েছে, তাতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে এই জেলার জন্য। মরণঘাতী করোনা ভাইরাস আবারও একদিনে প্রাণ কেড়ে নিল প্রায় 6,500 মানুষের। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,62,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 23 লাখেরও বেশি মানুষ। তবে সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়া যুক্তরাষ্ট্র 24 ঘন্টায় আরও 1,800-র বেশি মানুষের মৃত্যু দেখল। একদিনে ব্রিটেন জুড়ে মারা গেছে 800-রও বেশি মানুষ। তবে খুব দ্রুত কঠোর নিষেধাজ্ঞাগুলি শিথিল করা হবে বলে জানিয়েছে ব্রিটেন। ইতালি, স্পেন, জার্মানিতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও বাড়ছে বেলজিয়াম, ব্রাজিল, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মৃতের তালিকা। আরও বড় সংকটের পথে এগিয়ে যাচ্ছে এশিয়ার দেশগুলো। এদিকে ফ্রান্সেও দীর্ঘ হচ্ছে লাশের সারি। একদিনে এই দেশটিতেও মৃত্যু 600 ছাড়িয়েছে। এছাড়া বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে বাড়ছে মৃত্যু আর সংক্রমণের তালিকা। নতুন করে করোনার প্রকোপ বেড়েছে সিঙ্গাপুরে। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও জাপানেও। দর্শক, আমরা জানি যে যুক্তরাষ্ট্র খুব নাজেহাল পরিস্থিতির মধ্যে আছে। এই করোনা পরিস্থিতিতে আমরা যুক্তরাজ্যের লকডাউনও আসলে বাড়ানো হয়েছে আরও 3 সপ্তাহ। মহামারীতে এখন পর্যন্ত বিপর্যস্ত কিন্তু ইউরোপও। প্রাণহানিতে আসলে পাল্লা দিচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 16,000। আজও মারা গেছে 600 মানুষ। ইংল্যান্ডের সবশেষ অবস্থা জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসম মাসুম। মাসুম, লন্ডনে প্রবাসীরা আসলে কিভাবে আসলে তাদের এই সংকটের মুহূর্তটা আসলে পার করছে, আর আজও কি কোনো প্রবাসীর আসলে প্রাণহানি ঘটেছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে ব্রিটেনে আপনারা জানেন যে এক পর্যায়ে মৃতের সংখ্যা প্রতিদিন 900 ছাড়িয়ে গিয়েছিল। আজকে একটু আশার খবর হচ্ছে যে কমে সেটি প্রায় 596 জনে পৌঁছেছে এবং সেটি মৃত্যুর সংখ্যা কমলেও কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের হাতে কোনো ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি মারা যাওয়ার খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছেনি। কিন্তু প্রতিদিনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাচ্ছি প্রবাসী বাংলাদেশি মারা যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার কোনো তথ্য আসলে সরকারিভাবে ওইভাবে এখন পর্যন্ত
কোনো কমিউনিটি ভিত্তিক তথ্য আসলে প্রিজার্ভ করা হচ্ছে না বা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তবে আমাদের বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 100-র উপরে প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছেন। এছাড়া যেটি আপনারা জানেন যে কালকের পরে যে মানে মঙ্গলবারে হচ্ছে ব্রিটেনের রানীর 94তম জন্মদিন, সেই জন্মদিনের আনুষ্ঠানিকতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর যে আনুষ্ঠানিকতা ছিল সেটিকে বাতিল করা হয়েছে। স্কুল খুলে দেওয়ার ব্যাপারে আজকে একটি তথ্য এসেছে, সেটি হচ্ছে যে এই সামার বলতে আপনারা জানেন যে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত যে সামার, এই সামারের সিজনে আর স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। এটুকু পর্যন্ত আজকে তাদের সরকারি যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে বলা হয়েছে। এছাড়া লন্ডনের মেয়র আপনার আজকে ঘোষণা করেছেন যে লন্ডনের ভিতরে যে ট্রান্সপোর্ট আছে বাস, সেই বাসের তিনি আজকে যে বাসের ভাড়া সেটি আজকে ফ্রি করে দিয়েছেন, কারণ 21 জন ট্রান্সপোর্ট কর্মী ইতিমধ্যে মারা গিয়েছেন। আপনারা জানেন যে ব্রিটেনে বাসে চড়তে গেলে সাধারণত ড্রাইভার যে জায়গায় বসে তার পাশেই সেখানে কার্ড টাচ করতে হয়। এতে ড্রাইভারদের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই কারণে মূলত যে বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, যাতে মানুষজন পিছনের দরজা দিয়ে উঠে যাতায়াত করতে পারেন। তো এই হচ্ছে আসলে আজকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। আসম মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাজ্য থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসম মাসুম। সারা বিশ্বে বিরামহীনভাবে বাড়ছে কোভিড-19 আক্রান্ত মৃতের সংখ্যা। এশিয়ার দেশের মধ্যে ভারতের আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। গত 14 দিন ধরে নতুন কোনো করোনা সংক্রমণ ঘটেনি ভারতের 43 জেলায়। আর তাই 20 এপ্রিল মধ্যরাত থেকে ভারতে কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে 3টি বিভাগে ভাগ করা হয়েছে পুরো ভারতকে। তবে করোনা মোকাবেলায় 1400-র উপর কোভিড হেলথ কেয়ার সেন্টার স্থাপন করেছে ভারত। 755টা ডেডিকেটেড কোভিড হাসপাতাল স্থাপন করছে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্ব পর্যদুস্ত বিভিন্ন দেশের তালিকায় এবার যোগ হয়েছে ভারতের নামও। দেশটিতে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছে 1300-র বেশি মানুষ, মৃত্যু হয়েছে আরও 35 জনে। করোনা সংক্রমণে গোড়া থেকেই আক্রান্ত মৃতের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এর ঠিক পরেই রয়েছে রাজধানী দিল্লি। এছাড়া দেশটির নৌবাহিনীর 21 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার করোনা আক্রান্ত হয়ে মাত্র 45 দিনের এক শিশুরও মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লিতে। এদিকে সোমবার থেকে ভারতের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন মহামারীর চোখ রাঙানি উপেক্ষা করে এই শিথিলতা উদ্বেগ আরও বাড়াবে। এছাড়া 3রা মে লকডাউনের দ্বিতীয় দফা শেষ হলেও রেল ও বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। সামাজিক দূরত্ব ও লকডাউন করে যেখানে করোনা সংক্রমণ রোখার চেষ্টা চলছে, সেখানেই উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান। সংক্রমণ রুখতে যেখানে বিশ্বের বহু মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে রমজানে নামাজে জমায়েতে পড়ার অনুমতি দিল ইমরান খান সরকার। তবে 50 বছরের বেশি বয়সের ব্যক্তিদের ওই জমায়েতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। করোনা ভাইরাস মোকাবেলায় আদর্শ মনে করা হয় সিঙ্গাপুরকে। এবার সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে 942 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন রোগীর মধ্যে মাত্র 14 জন সিঙ্গাপুরের নাগরিক। মোট সংক্রমিত 6,500 নাগরিকের মধ্যে 2000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। জাপানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। সংস্থাটি বলছে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেও সংক্রমণ দমানো যাচ্ছে না। এশিয়ার সবচেয়ে উন্নত দেশ হয়েও স্বাস্থ্য খাতের বেহাল দশা সামনে আসছে। একের পর এক হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না অনেক রোগী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, আমরা যুক্তরাজ্যের সর্বশেষ অবস্থা জেনেছি। এবার আমরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থা জানতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। সুলতানুর রহমান, আমরা জানি যে পরিস্থিতি এক এক দিন এক এক রকম, কোনোদিন হয়তো বা মৃতের সংখ্যা বাড়ছে, কোনোদিন কমছে। তো সর্বশেষ অবস্থা জানাবেন এবং সেই সাথে সার্বিক অবস্থা আসলে বিবেচনা করলে পুরো পরিস্থিতি আসলে কত দিনের নিয়ন্ত্রণে আদৌ কি মনে হচ্ছে আসা সম্ভব কিনা? এখানে যে অবস্থা, সব বিশেষজ্ঞরা বলছেন আসলে জীবনযাপন কখনোই আর আগের মতো হবে না। জীবন হয়তো স্বাভাবিক হবে, কিন্তু সেই স্বাভাবিক জীবন কখনোই আর আগের মতো না, একেবারে নতুন একটা পৃথিবী হবে, সেটা বিশেষজ্ঞরা বলছেন। বিশেষ করে জর্জ হপকিন্স ইউনিভার্সিটি যারা খুব
ক্লোজলি একেবারেই যখন উহানে ভাইরাসটি সংক্রমণ শুরু হয় তখন থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। সেই সঙ্গে আমেরিকার অবস্থা আগের থেকে স্থিতিশীল, বিশেষ করে নিউ ইয়র্কের অবস্থা অনেকটাই স্থিতিশীল বলছেন গভর্নর। কারণ এতদিন পর্যন্ত গত 3 দিন আগেও মৃত্যুর হার ছিল 750, এখন প্রায় 500-র কাছাকাছি। তাও এটি অনেক বড় সংখ্যা, 5 মানুষ প্রতিদিন মারা যাওয়া অনেক বড় সংখ্যা। এবং তারা বলছেন যে আসলে যেভাবে কমছে এটা অত্যন্ত শুভ লক্ষণ। এমনকি আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কে প্রতিদিন গড়ে 3 দিন আগেও ছিল 2000 মানুষ প্রতিদিন নতুন আক্রান্ত হচ্ছিল, সেটি এখন কমে প্রায় 1300-র কাছাকাছি এসেছে, নতুন আক্রান্ত 1300। তারা বলছেন যে এটি আসলে কমার হেতু সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব এবং শাটডাউনের কারণে আসলে এটি সম্ভব হয়েছে এবং আস্তে আস্তে করে এটি কমতে থাকবে যদি এরকম সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। কিন্তু আসলে অর্থনীতি সচল করা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ অনেক মানুষই 22 মিলিয়নেরও বেশি মানুষ এই মুহূর্তে আমেরিকাতে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। অসংখ্য মানুষ আসলে কাজ করছে না এবং তাদের আয় রোজগারের কোনো উপায় নেই। আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে আগামী দিনগুলোতে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। ফলে আসলে সব সরকারি, বিশেষ করে স্টেট পর্যায়ের গভর্নররা, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা খুব মরিয়া হয়ে উঠেছেন যে কিভাবে আসলে জনজীবন সচল করা যায়। এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন যে একেবারেই মরিয়া যে সচল করার জন্য তিনি এরই মধ্যে বেশ কয়েকটি স্টেটের লকডাউন তুলে দেওয়ার পক্ষে এবং জনজীবন সচল করার জন্য গভর্নরদেরকে আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্টেটে, বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস, তারা সীমিত পরিসরে জনজীবন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। ফ্লোরিডার বিচ গুলো খুলে দেওয়া হয়েছে, টেক্সাসের অনেক স্থান, কিন্তু যেভাবে করে সচল করার প্রক্রিয়াটি নেওয়া হয়েছে তা ধাপে ধাপে। কিন্তু গভর্নররা বলছেন যে ব্যাপক হারে গণহারে যদি পরীক্ষার ব্যবস্থা না করে জনগণ সচল করার উদ্যোগ নেওয়া হয় তা খুবই ভয়াবহ। এই অবস্থায় তারা বলছেন যে সারা দেশের মানুষের জন্য গণহারে পরীক্ষার ব্যবস্থা করা, যাতে করে ভাইরাস কারো শরীরে শনাক্ত হলে তাকে বিচ্ছিন্ন করা এবং যারা আক্রান্ত নন তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে চাচ্ছেন। তবে এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গভর্নররা, স্টেটের গভর্নর এক ধরনের আসলে সংঘাতে জড়িয়ে পড়েছেন বলতে পারেন। প্রেসিডেন্ট চাচ্ছেন এই মুহূর্তেই দেশ সচল করতে, গভর্নররা চাচ্ছেন ধাপে ধাপে সচল। এরকম একটি অবস্থার মধ্যে সবাই ভাবছে যে সুইডেন একটি দেশ, যেই দেশে এখন পর্যন্ত লকডাউন করা হয়নি এবং তারা এক ধরনের বাজি হচ্ছে, বলা হচ্ছে যে পরিস্থিতি ছাড়া পৃথিবী যেখানে লকডাউন, সেখানে সুইডেন তারা আসলে লকডাউন করেনি, বরং সবকিছু স্বাভাবিক রেখেছে। সবাই এটিকে একটি রোল মডেল হিসেবে নিতে চাচ্ছেন, কারণ অর্থনৈতিক যে সংকটে পড়তে যাচ্ছে গোটা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, সেই সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এটিকে প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুলতানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি এবং এই করোনা পরিস্থিতির পরে বিশ্ব যে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়বে সেখান থেকে যুক্তরাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানুর রহমান। করোনা ভাইরাস সংক্রমণে নতুন করে 4 জনের মৃত্যু সহ স্লোভেনিয়ায় আক্রান্তের সংখ্যা 1300 ছাড়িয়েছে। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন 1304 জন। পাশাপাশি গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে এই করোনা ভাইরাসের প্রভাবে আরও 5 জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে স্লোভেনিয়াতে মৃতের সংখ্যা দাঁড়ালো 66 জনে। পাশাপাশি এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 174 জন। এছাড়াও এখানে বাংলাদেশি মালিকানাধীন 2টি রেস্টুরেন্ট এবং পাশাপাশি কিছু বাংলাদেশি রয়েছেন যারা পেশাভিত্তিক বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত। তবে এই মুহূর্তে যেহেতু অনির্দিষ্টকালের জন্য স্লোভেনিয়া জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের সকলেরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমরা যারা শিক্ষার্থী আমাদেরকে এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া অন্যান্য বাংলাদেশিরা তারা হয়তো বা তাদের কাজে এখন যেহেতু তারা কেউই কাজে যেতে পারছেন না, এ নিয়ে তাদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে। আমরা সবাই চাই খুব দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটুক। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও একদিনে 1088 জনের মধ্যে নতুন সংক্রমণ ঘটিয়েছে করোনা ভাইরাস।
আজও দেশটিতে 5 জনের মৃত্যু ঘটেছে কোভিড-19-এ। দেশটিতে মোট মৃত্যুবরণ করা 97 জনের 18 জনই বাংলাদেশি। সৌদি আরবে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী আলামিন। 24 ঘন্টায় সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1088 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9362 জন। এছাড়াও গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, মোট মৃতের সংখ্যা 97 জন। এছাড়াও রিকভারি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1398 জন। তো গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যেসব এলাকায় এই আক্রান্তের সংখ্যা 3 ডিজিট অতিক্রম করেছে, এই সমস্ত শহরের মধ্যে রয়েছে মক্কা 251 জন, জেদ্দা 210 জন, দাম্মামে 194 জন, মদিনায় 177 জন এবং হুবুব শহরে 123 জন। তো সৌদি সরকার কিন্তু এই করোনার বিস্তার রোধ করতে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানেন যে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে পবিত্র রমজান। তো এই রমজানের সময় কিন্তু সৌদি আরবের প্রতিটা মসজিদ বন্ধ রাখার জন্য বলা হয়েছে, শুধু আজান হবে কিন্তু নামাজ হবে না। এছাড়া পবিত্র মসজিদে নববী এবং মসজিদে হারামে কিন্তু সীমিত পরিসরে তারাবির নামাজ আদায় হবে বলে জানিয়েছেন এবং বলা হয়েছে যে এই মসজিদের যে প্রধান ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু থার্মাল স্ক্যানার ক্যামেরা বসানো হয়েছে এবং সেই ক্যামেরা দিয়ে কিন্তু একসাথে 9 মিটার দূর থেকে 25 জন করে মানুষকে তারা স্ক্যানিং করতে পারবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়িয়েছে মালয়েশিয়াতে। আজ নতুন করে একজন সহ দেশটিতে কোভিড-19-এ মারা গেছেন 89 জন। মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। মালয়েশিয়া আজকে নতুন করে আক্রান্ত হয়েছে 84 জন। যদিও গতকালকে থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি, তবে মালয়েশিয়ার সুস্থতার হার বেশি। আজকে নতুন করে 94 জন সুস্থ হয়েছে। মালয়েশিয়ার সর্বমোট আক্রান্ত হয়েছে 5389 জন এবং সুস্থ হয়েছে 3197 জন। আজকে একজন মৃত্যুবরণ করেছে, এ নিয়ে মালয়েশিয়া মৃত্যুবরণ করেছে 89 জন। মালয়েশিয়া সরকারের দেওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি চলমান, এটি চলতি মাসের 28 তারিখে শেষ হবে এবং দিন যত যাচ্ছে ততই মালয়েশিয়া সরকার এটি কঠোর হচ্ছে। মালয়েশিয়া নতুন করে কোনো আক্রান্তের খবর এখনো পাওয়া যায়নি, তবে দীর্ঘদিন কাজ বন্ধ থাকা হতাশার মধ্যে দিন পার করছে মালয়েশিয়ার প্রবাসীরা। যদিও মালয়েশিয়া সরকার থেকে বলা হয়েছে যে সব কোম্পানিগুলো কাজ করছে প্রবাসীরা অবশ্যই প্রত্যেক কোম্পানি কিন্তু তাদের বেতন দেওয়া হয়। সম্প্রতি মালয়েশিয়াতে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রবাসীদের মাঝে। এটি নতুন একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের। এর অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন কাজ না থাকা, বাংলাদেশে পরিবারকে টাকা না প্রেরণ করা এবং পরিবার থেকে যে একটি চাপ, এই চাপ সৃষ্টির কারণে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে হৃদরোগ আক্রান্ত সংখ্যা বৃদ্ধি হচ্ছে। করোনা আতঙ্কেও মানুষের পান খাওয়া বন্ধ হয়ে নেই। পান খাওয়া নিয়ে ঘটে গেছে মারামারিও, তবে ঘটনাটি দেশে নয়, ঘটেছে ব্রিটেনে। লন্ডনে পানের দোকান থেকে কে কার আগে পান খাবে তাই নিয়ে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। হুড়ো হুড়ো শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। পরে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে মুখরোচক পানের হাহাকার লেগেছে পুরো লন্ডনে। লন্ডন মহানগরীর লকডাউন আরও বেড়ে যাওয়ায় অনেক বাংলাদেশি পণ্যই এখন দুর্লভ। বাংলাদেশ বিমান ফ্লাইট বন্ধ থাকায় দেখা দিয়েছে পানের অভাবও। দেশটির লন্ডনে টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন ও নিউ হ্যামে প্রচুর বাংলাদেশিদের বসবাস। ব্রিটেনের এসব জায়গাতে প্রচুর বিক্রি হয় পান, তবে করোনার কারণে কিছু দিন ধরে দেশটিতে পান আসা বন্ধ রয়েছে। আর তাই পানখোরদের হুড়োহুড়িতে লন্ডনে ঘটল এই বিপত্তি। ইতালির ভাসমান শহর ভেনিস, পর্যটক নির্ভর এই শহরে কোভিড-19-এর থাবায় সবকিছুই এখন লন্ডভন্ড। ইতালির নাগরিকদের পাশাপাশি বাদ পড়েনি প্রবাসী বাংলাদেশিরাও। চাকরি হারিয়ে হোম কোয়ারেন্টিনে সবাই। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। একসময় রাত দিন পর্যটকদের পদচারণে মুখরিত ছিল ইতালির ভেনিস। ফেব্রুয়ারিতে শুরু হওয়া কার্নিভাল অনুষ্ঠানে হানা দেয় করোনা। এরপর থেকেই এখন চারদিকে নিস্তব্ধতা, নীরবতা। ব্যস্ত ভেনিসে এখন ভূতুড়ে পরিবেশ। 3 শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। পর্যটন নির্ভর এই শহরটিতে 5000 প্রবাসী বাংলাদেশির বসবাস। এই ভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। চাকুরি হারিয়ে হোম কোয়ারেন্টাইনে সবাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজ নির্মাণ শিল্পের শ্রমিকরা। ভেনিসের পার্শ্ববর্তী শহরগুলোতে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। আমি ইতালির জাহাজ নির্মাণ শিল্পের সাথে জড়িত। আমরা এই শিল্পে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্পূর্ণ আমাদের
আপাতত কাজ বন্ধ। ব্যবসায়িকভাবে আমরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এটি কাটিয়ে ওঠার জন্য কোনো পথ আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছি অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত এই কারণে যে আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে কঠোর হতে যাচ্ছে। তৃতীয় দফা চলা লকডাউনের মধ্যে আশানুরূপ রোগী না কমায় বেশ চিন্তিত প্রবাসীরা। এরপরও করোনা মোকাবেলা করে পর্যটন নির্ভর ভেনিস আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের। অন্যদিকে স্পেনে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। প্রতিবেশী পর্তুগালে মারা গেছে 700 জন। তৃতীয় দফা লকডাউনে দুদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় দেশ দুটির নাগরিকরা, পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমতে শুরু করলেও ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে হেক্সল স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে 17 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার AK আজাদ খান সহ কমিটির সদস্যরা হলেন ডাক্তার শাহালা খাতুন, প্রফেসর ডাক্তার মাহমুদ হাসান, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাক্তার প্রাণ গোপাল দত্ত, প্রফেসর ডাক্তার ইকবাল আরসলান, প্রফেসর ডাক্তার রওশন আরা বেগম, ডাক্তার শামস আল আরফিন কমিটির সদস্য হিসেবে সরকারকে পরামর্শ দেবেন। সারা দেশে করোনা চিকিৎসায় আইসোলেশন বেড প্রস্তুত 6,726টি, আইসিইউ বেড 192টি। নির্মাণ প্রক্রিয়ায় আছে আরও কয়েক হাজার বেড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভয়াবহতা ঠেকাতে এই পরিসংখ্যান কোনোভাবেই পর্যাপ্ত নয়। সংক্রমণ ব্যাপকতর হলে হুমকির মুখে পড়তে পারে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ, বিপর্যয় মোকাবেলায় ব্যাপক হারে নমুনা সংগ্রহ আর টেস্টের মাধ্যমে আলাদা করতে হবে সংক্রমিতদের। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। প্রাণঘাতী ভাইরাস করোনা জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। সংক্রমণের ব্যাপকতায় লণ্ডভণ্ড হচ্ছে এক এক দেশ। বাংলাদেশেও সংক্রমণের 1 মাস পেরোতেই ফুঁসে উঠেছে এই ভাইরাস। আক্রান্ত ছাড়িয়েছে 2000, প্রাণ কেড়ে নিয়েছে 80-র বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি সংক্রমণের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে আরও 1 মাস। এই অবস্থায় বিপর্যয় মোকাবেলায় আছে কি সেই প্রস্তুতি? আমাদের যে চিকিৎসার হাসপাতালের শয্যা সংখ্যা জনসংখ্যা অনুপাতে কিন্তু যথেষ্ট নয়, এবং এই ধরনের জরুরি পরিস্থিতিতে জরুরি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেটাও আমাদের সন্তোষজনক নয়। দেশে 8 বিভাগ মিলিয়ে 6,726টি আইসোলেশন বেড, 192টি আইসিইউ বেড এখন পর্যন্ত প্রস্তুত। বিপরীতে ঝুঁকিতে আছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যাদের 150 জনের বেশি এখনো করোনায় আক্রান্ত। আমরা চিকিৎসকরা বা নার্সরা বা অন্যান্য কর্মচারীরা তাদের সংখ্যা কতটা আছে, এবং সংখ্যা কম থাকলে অন্যখান থেকে নিয়ে আসা, প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেওয়া, এইভাবে যদি আমরা একটা কর্মপরিকল্পনা তৈরি করি, তাহলে আমি মনে করি আমাদের সমস্যা যত বড়ই হোক না কেন কিভাবে ব্যবহার করতে পারি সেই দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার ব্যাপক হারে নমুনা সংগ্রহ ও টেস্ট করে সংক্রমিতদের আলাদা করা। তাহলে ঠেকানো যাবে সামনের বিপর্যয়। আমরা হাসপাতালগুলোকে অবশ্যই প্রস্তুত করব, কিন্তু আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে যেন রোগীর ঢল আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। একই সাথে চিকিৎসকদের নিরাপত্তায় প্রস্তুত রাখতে হবে পর্যাপ্ত পিপিই ও উন্নত ব্যবস্থাপনা। এখানে আমাদের 1.5 লক্ষ 2 লক্ষ যে স্বাস্থ্য সেবাদানকারী আছেন, তাদের জন্য নিরবচ্ছিন্ন আপনার পিপিই লাগবে। তার মানে আপনি ধরতে পারেন প্রত্যেক দিন 2 লক্ষ পিপিই লাগবে। তারা আক্রান্ত হলে কিন্তু আমাদের সেবাদানকারীর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসবে, এবং অনেক প্রশিক্ষিত যারা সেবাদানকারী তারা যদি চলে যান, তখন কিন্তু আমাদের একটা সমস্যা হবে। এবং
করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সামান্য লক্ষণেই চিকিৎসকদের পরামর্শ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্ধারিত সময়ের আগেই দৃশ্যমান হতে শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতাল। চিকিৎসক ও নার্স চেম্বারের কাজ প্রায় শেষের দিকে। রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে সারিবদ্ধ বেড। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। দ্রুতগতিতে প্রস্তুত করা হচ্ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালটি। আগামী 25 এপ্রিলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতালটি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে দিনরাত এক করে এগিয়ে চলেছে এখানকার কাজ। আইসিসিবির এক্সপো টেন্ট সেন্টার প্রাঙ্গণে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চিকিৎসক ও নার্স চেম্বারগুলো। সংযোগ দেওয়া হচ্ছে বৈদ্যুতিক লাইন। রবিবার সকালে নির্মাণ কাজের তদারকি করতে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকৌশলী আশা প্রকাশ করে বলেন, 12 এপ্রিল কাজ শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের নির্মাণ কাজের সময়সীমা 15 দিন থাকলেও এর আগেই তা স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। মাননীয় প্রধান প্রকৌশলীর সার্বক্ষণিক নেতৃত্বে আমরা আশা করি যদি প্রকৃতি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা আশাবাদী যে আমরা 25 তারিখের মধ্যে আমরা আমাদের টার্গেট অর্জন করতে সমর্থ হব। অবকাঠামোগত কাজ আমাদের শুধু প্লেসমেন্ট করতে বাকি। আমাদের 2-3টা হল রুমে অলরেডি আমরা বেড প্লেস করে ফেলেছি। এছাড়া আইসিসিবির মূল ভবনগুলোর ভেতরে সারিবদ্ধভাবে আক্রান্ত রোগীদের জন্য সাজানো হচ্ছে বেড। পুরো হাসপাতালে আইসোলেশন বেড হবে 2013টি। ট্রেড সেন্টারে প্রতি ক্লাস্টারে 248টি করে মোট 6টি ক্লাস্টারে 1488টি বেড বসবে। আর 4 নম্বর হলে রাখা হবে 71 বেডের আইসিইউ ইউনিট। করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসা দিতে সরকারকে 5000 শয্যার একটি সমন্বিত অস্থায়ী হাসপাতাল তৈরির প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পরে সরকার প্রধানের সম্মতি সাপেক্ষে এর বাস্তবায়ন এখন চলমান। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে সারা দেশ। আর এই সুযোগে রাজধানী ও এর আশপাশ জেলায় বেড়েছে ডাকাতি। সুরক্ষা সরঞ্জাম, পিপিই এবং পুলিশের পোশাকও ব্যবহার করছে ডাকাতরা। এই অবস্থায় জনগণকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশের সদর দপ্তর থেকে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনার প্রাদুর্ভাবে অনেক এলাকা লকডাউন। অঘোষিত লকডাউনে পুরো দেশ। সন্ধ্যা 6টার পর রাস্তায় তেমন কাউকে চোখে পড়ে না। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা অথবা অ্যাম্বুলেন্সের শব্দ মেলে মাঝে মাঝে। এই অবস্থায় রাজধানীতে বেড়েছে অপরাধ। সিসি ক্যামেরার ফুটেজে মেলে কিছুদিন আগের রাজফার্মার ডাকাতি। রাজধানী সহ আশপাশের জেলায় পিপিএ পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির ঘটনাও ঘটছে। পুলিশের পোশাকও ব্যবহার করছে তারা। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত থানায় জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকেও আরও সচেতনতার পরামর্শ দেওয়া হয়েছে মানুষকে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য হয়ে পড়েছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই সুযোগটি কাজে লাগাচ্ছে। এছাড়া ফার্মেসিগুলোয় পুলিশের টহল জোরদার করা হয়েছে। যে ওষুধের দোকান খোলা থাকে সেগুলোকে টার্গেট করছে কেউ কেউ। দু একটি ঘটনা ঘটেছে, এই বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আমাদের টহল জোরদার করেছে ওষুধের দোকান কেন্দ্রিক, এবং আমরা পাশাপাশি এই ব্যবসার সাথে জড়িত সকলকে সতর্ক করেছি, খুব প্রয়োজন না হলে কাউকে ভেতরে যেন ঢুকতে না দেয়। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঘুষ লেনদেন, চোরাই গাড়ি বা মোবাইল চক্রের সমন্বয় ও অসহায়কে হেনস্থা করার আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর বাড্ডা থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানেই এসব কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড দেখার যেন কেউই নেই। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রাজধানীর বাড্ডা থানা রাত গভীর হওয়ার সাথে সাথে বাহিরে জড়ো হতে থাকে আটককৃতদের স্বজন ও এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। বেড়ে যায় থানার তদবির বাণিজ্য। এই সিন্ডিকেটের কাজ আটককৃতদের সাথে স্বজনদের দেখা করিয়ে দেয়া সহ ভেতরে খাবার পাঠানো, যেখানে পুলিশ সদস্যদের দিতে হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত।
থানার বাইরে অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, ভেতরে চোরাই গাড়ির মামলা নিষ্পত্তির করা হচ্ছে ওসির হস্তক্ষেপে। না, মামলা করতে আইছিল, তাই মিটিয়ে দিতে সমাধান করবো কি? হ্যাঁ, হয়ে গেছে, পরে শেষের দিকে গাড়ির দাম। স্বামীর হাতে নির্যাতনের শিকার এই কিশোরীর দীর্ঘ অপেক্ষা ও আকুতি বলে দেয় আইনি সহযোগিতার পুরো উল্টো পথে বাড্ডা থানার কর্মকাণ্ড। জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না নিয়মে বলা হলেও সাধারণ ডায়েরি বা মামলায় ভুক্তভোগীদের গুনতে হয় 100 থেকে 1000 টাকা। মোবাইল চুরির বিচার করা সহ প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তরের কাজেও দেখা যায় বাড্ডা থানার পুলিশ সদস্যদের। এ কাজের বিনিময়ে দেখা যায় টাকা লেনদেনের দৃশ্য। দুই পক্ষের কথাতেও তা স্পষ্ট। এদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় থানা এলাকার নানা অনিয়ম, যেখানে 8টি খুনের মধ্যে 3টি হত্যাকাণ্ড রুজু করা হয়। বাড্ডা এলাকায় জুয়া বোর্ড, মাদক বাণিজ্য চলাসহ নানা অনিয়মের বিষয় প্রতিবেদনে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে এক বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়। রমরমা তদবির আর সিন্ডিকেট বাণিজ্যে চলা বাড্ডা থানার এসব কর্মকাণ্ড যেখানে ছবিতেই ফুটে উঠেছে, সেখানে বলার অবকাশ রাখে না কতটা অনিয়মে চলছে বাড্ডা থানা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষের অনেকেই। রাজধানীর অনেক জায়গায় মানুষের সমাগম চোখে পড়ার মতো। লকডাউন মানাতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ঘরে বাইরে কমপক্ষে 3 ফুট দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সামাজিক এ দূরত্ব বজায় রাখছেন না অনেকেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার লাইনে নেই দূরত্বের বালাই। অনেকে আবার ত্রাণ না পাওয়ার ক্ষোভে এক জায়গায় বসে আছেন, সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এগুলি কেমন না, পেটের জন্য সবাই সবার সাথে মিশতে হয় আমাদের। আমরা এই যে রাস্তাঘাটে বসে থাকি, কেউ চাল দেবো, কেউ চাল দেওয়ার কথা চাল আমাকে দেয় না। কাজল কমিশন আমাদের কাছ থেকে কাগজপাতি জমা নেয়, আমরা এক মুঠ কাগজ দিছে না। বাড়িওয়ালা তো ঘর মারা মানে না, পান্ডা কি বাচ্চা দুটো লইয়া হারে মরমো, এত না খাই আমাদের মরতে হইতেছে। বাসা বাড়ির কাজ করে আমাকে বাসা বাড়ির ম্যাডামরাও আমাকে বিদায় করে দিছে গেছে মাসে। বাসা ঢুকতেও দেয় না, গেটও ধরতে দেয় না, বেতনও দেয় না, আমরা কিভাবে চলবো? এমন চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। কেউ কেউ সংসার চালাতে নিয়ম অমান্য করে খুলছেন দোকান, অনেকে শিশুদেরকেও নিয়ে আসছেন ঘরের বাইরে। খুলছি মনে করেন ম্যাডাম, অনেকদিন বন্ধ ছিল তো বাজার করার টাকা নাই, কারো কাছে চাইতেও পারি না, আমরা কইতেও পারি না। সেনাবাহিনীর সদস্যরা কাঁচা বাজারগুলোকে রাস্তা আর খোলা মাঠের মধ্যে নিয়ে আসেন, রাস্তায় ছিটান জীবাণুনাশকও। বাজারে লোকজন অহেতুক ভিড় করছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং এটা রোগ জীবাণু সংক্রমণের জন্য একটা আদর্শ জায়গা। এজন্য আমরা বাজারটাকে স্ট্রিক্ট ম্যানেজমেন্টের আওতায় এনেছি। রাস্তায় লকডাউন মানাতে কাজ করে র্যাব পুলিশের সদস্যরাও। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বের হলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং জরুরি প্রয়োজনীয় যেসব গাড়ি আছে সেগুলো চেক কনসেপ্ট ছেড়ে দিচ্ছি। আমরা আসলে রাস্তায় টহল দিচ্ছি, চেক দিচ্ছি, একই সাথে লোকজনকে অ্যাওয়ার করছি যাতে করে কেউ প্রয়োজন ছাড়া বের না হয়। যারা বেরোচ্ছেন তারা যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখেন। রবিবার কুয়েত মৈত্রী, মুগদা, সোহরাওয়ার্দী সহ রাজধানীর 5টি হাসপাতালে নৌবাহিনী পিপিই, মাস্ক, গ্লাভস সহ বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভারতে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হলেও তাদেরকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেনাবাহিনী তত্ত্বাবধানে যশোরের জিকোর গাছা গাজীর দরগাহ মাদ্রাসায় ভারত থেকে আসা 437 জনকে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গত 6 এপ্রিল থেকে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা যাত্রীরা চরম অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। পরে গত 9 এপ্রিল কোয়ারেন্টিনের এই দায়িত্বটি দেয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ভারত থেকে আসা 437 জনকে।
প্রাথমিকভাবে রেফার্ড যোগ্য যে সমস্ত ব্যক্তি আসেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। অবশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্রিফিং এবং বিস্তারিত মেডিকেল চেক আপের পর তাদের জন্য পূর্ব নির্ধারিত রুমে প্রেরণ করা হয়। সেনাবাহিনীর মেডিকেল ইউনিট সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা তদারকি করছেন কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের। কিছু রোগী থাকে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বা আশু চিকিৎসা প্রয়োজন পরবর্তীতে মেডিকেলে, ওদেরকে আমরা স্থানীয় মেডিকেল কলেজ বা সদর হসপিটালে ওখানকার সিভিল সার্জন বা ডিসির সাথে সমন্বয় করে আমরা ওখানে রেফার করে দিচ্ছি। আর যারা স্টেবল পেশেন্ট আছেন বা অন্যান্য যাত্রী আছেন তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা পাচ্ছেন সামরিক হাসপাতালের সমমানের সব সুযোগ সুবিধা। স্বজনদের সাথে যোগাযোগের জন্যও তাদেরকে দেওয়া হয়েছে ওয়াইফাই সহ মোবাইলের সুবিধাও। এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য আমাদের সম্মিলিত সামরিক হাসপাতালের মেনুর সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা সাপ্তাহিক মেনু সেট করে দিয়েছি। এখন পর্যন্ত এখানে যারা অবস্থান করছে খাওয়া দাওয়া নিয়ে তারা অত্যন্ত তুষ্ট আছে। গত 6 এপ্রিল থেকে এই পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন 534 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতি পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। করোনা মহামারীতে যখন থমকে আছে গোটা অর্থনীতি, তখন বড় বিপর্যয় নেমে এসেছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন। হিসাব বলছে চলতি অর্থ বছরে 8 মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। বিশ্লেষকরা বলছেন চলমান এই অবস্থায় সংশোধিত এডিবি বাস্তবায়নে বড় পতন ঘটবে। তাই করোনা নির্ভর নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করে এডিবি পুনর্বিন্যাস করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গোটা বিশ্বের মতোই থমকে আছে ব্যস্ত ঢাকা। এমন স্তব্ধ নগরী এর আগে কখনো দেখেনি কেউ। করোনা মহামারীতে ফাঁকা রাজধানীর মতোই থমকে আছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও। অর্থ বরাদ্দ আছে অথচ খরচ করা যাচ্ছে না। করোনার অভিঘাতে এমন বাস্তবতা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে। গত 5 অর্থ বছরের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথমার্ধে খরচ করা গেছে মাত্র 26 ভাগ। এর আগে টানা 3 অর্থ বছর একই সময়ে বাস্তবায়ন করা গেছে সর্বোচ্চ 27%, আর 2015-16 অর্থ বছরে তা নেমে এসেছিল 23.5%। অর্থাৎ মোটা অঙ্কের খরচ করতে হয়েছে অর্থ বছরের শেষ ভাগে। এরই মধ্যে গত মাসে 2 লাখ কোটি টাকার মূল এডিপি কাটছাট করে তা নির্ধারণ করা হয়েছে 1,93,000 কোটি টাকা, যার বাস্তবায়নও প্রায় অসম্ভব। উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই ব্যাহত হয়েছে। পুরো যেভাবে 95%, 96% বছর শেষে প্রকল্প বাস্তবায়ন সেটি হবে না। করোনার সংক্রমণ যদি বাড়তেই থাকে একটা বড় অঙ্কের অব্যবহৃত থেকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যে পরিকল্পনা ছিল তার থেকেও বেশ কম এবার ব্যয় করতে পারবো আমরা। কিছু আছে যেগুলো এবছর শুরু হয়েছিল এবং কিছু কিছু প্রকল্প এবছর শেষ হওয়ার কথা। 3টি ক্ষেত্রেই আমার মনে হয় যে বেশ বড় ধরনের বিচ্যুতি এবার হবে। চলতি অর্থ বছরের 8 মাসে খরচ করা গেছে এডিপির মাত্র 37 ভাগ। এ অবস্থায় করোনা নির্ভর যেসব সরকারি প্রকল্প রয়েছে তা এডিপিতে অন্তর্ভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি পুনর্বিন্যাস করার পরামর্শ বিশ্লেষকদের। ইমার্জেন্সি যে চাহিদা সেটার বিবেচনায় আরেকবার আমরা অগ্রাধিকারগুলোকে দেখতে পারি এবং পুনর্মূল্যায়ন করতে পারি। বাকি 3 মাসের যে আমাদের বাস্তবায়ন, সে বাস্তবায়নটাকে আমরা নতুন করে সাজাতে পারি। উন্নয়ন প্রকল্প অনেক জরুরি, পুনর্বাসন প্রকল্প নিতে হতে পারে, সেগুলো তো ব্যয় করা যাবে। আমাদের চেষ্টা থাকবে কিভাবে দ্রুত পুনর্বাসন করা যায়। গত 2 অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল 94% হারে, যা এবার বড় বিপর্যয়ের মুখে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই এবার নিজের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। 2013 সালে শ্রীলঙ্কার গোলে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিক। এক ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের নিলামে অংশ নেওয়ার আহ্বান জানান এই টাইগার কিপার। ফার্স্ট ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন।
এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।